আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকাল পরশুর আজকের এখনকার অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা জ্যোতিষ অনুষ্ঠান, অর্থাৎ জ্যোতিষ বিষয়ক আলোচনার অনুষ্ঠান। জ্যোতিষ শব্দটা অর্থাৎ জ্যোতি এবং ঈশ অর্থাৎ ঈশ্বরের আলো, এই কথাটা নতুন কথা নয়, এটা একদম বর্ণিত কথা, গ্রন্থে বর্ণিত কথা। তার মানে জ্যোতিষীদের কাজ হচ্ছে আমাদের ছকে ঈশ্বরের আলো কোথায় আছে সেটাকে হাইলাইট করে আমাদেরকে বুঝিয়ে দেওয়া, যাতে করে আমরা সেই আলোর সন্ধানটা করতে পারি এবং আলোকময় হয়ে উঠতে পারে আমাদের জীবন। কিন্তু মুশকিল হচ্ছে আমরা বড্ড বেশি এই যোগ ওই বিযোগ এর মধ্যে পড়ে যাই, এই শনি সাড়ে সাথী, এই মাঙ্গলিক দোষ, এই অ্যাড্ডার মধ্যে পড়ে গিয়ে আমরা ভয় পেয়ে তখন ভাবি পরিত্রাণ করবেন একজন জ্যোতিষী। ডেফিনেটলি একজন জ্যোতিষী পরিত্রাণ করবে, কিন্তু তখন যখন তিনি আগে আপনাকে ঈশ্বরের আলোটা দেখাতে পারবেন। সঠিকভাবে জ্যোতিষ চর্চা গুটি কয়েক মানুষ করছেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন আচার্য অর্ণব ভারতী। অনেক অনেক স্বাগত আপনাকে। হ্যাঁ, নমস্কার দর্শকবৃন্দু, তোমাকেও আজকে প্রাক 25শে বৈশাখের আগে শুভেচ্ছা যথেষ্ট। কাল সকালে 25শে বৈশাখ, পশ্চিমবঙ্গের আবার নতুনভাবে নতুন সকাল, রবির সকাল বলা চলে। তো আমি আজকে ভাবছিলাম যে রবীন্দ্রনাথ বিষয়ক একটা অনুষ্ঠান কিভাবে জ্যোতিষের সঙ্গে মেলবন্ধন করা যায়। রবীন্দ্রনাথ জ্যোতিষে বিশ্বাস করতেন? হ্যাঁ, বিশ্বাস করতেন, এবং উনি প্ল্যানচেটর বিশ্বাস করতেন। রবীন্দ্রনাথ বিশেষভাবে জ্যোতিষে বিশ্বাস করতেন, খুব বিশ্বাস করতেন। তো আমি রবীন্দ্রনাথ সঙ্গে পুরাণ, সঙ্গে জ্যোতিষ, সঙ্গে বিজ্ঞান, আমি যে কোনো কাজ করার আগেই আমি সবসময় হোমওয়ার্ক করি। এটা আমার অভ্যাস। দুম করে কোনো কাজ, আজে বাজে কোনো কথা বলা, দর্শককে ভুল বোঝানো, ভুল কথা বলা, এগুলো আমি কোনোটা বিশ্বাস করি না। তাই এরকম একটা প্যারালাল প্রোগ্রাম সাজিয়ে এসেছি, তো সেটা নিয়ে শুরু করব একদম। এবং একটা নক্ষত্র আলোচনাও করব, যেটা রাজ নক্ষত্র, মানে যে নক্ষত্রের একটা মানুষ রাজা হবে, সেই নক্ষত্রের সঙ্গে কিভাবে পুরাণ জড়িত, কিভাবে রবীন্দ্রনাথ জড়িত, এই টোটালটা একটা সিনক্রোনাইজ করা হয়েছে। মানে আজকে আমাদের ক্যাপশন আলোচনার কোন নক্ষত্রের রাজযোগ থাকবেই, এই নক্ষত্রের সঙ্গে রবীন্দ্রনাথ, সঙ্গে পুরাণ, সঙ্গে রবীন্দ্রনাথের কবিতা, আচ্ছা, সঙ্গে বিজ্ঞান, একটা কম্বো প্যাক। এটা আমি একটা প্রোগ্রাম সাজিয়ে এসেছি এবং তার মধ্যে কোনো ব্যাপার নেই। কিন্তু তার আগে একটা কথা বলি যে কবিগুরুর জন্মদিন উপলক্ষে আমি আগামীকাল যারা বুকিং করবেন আমাকে, মানে আমার তো কবিগুরুকে অন্যভাবে আর কি শ্রদ্ধার্ঘ দেব, তো আমার ভিজিট থেকে 40% আমি তাদের জন্য ডিসকাউন্ট দিতে পারি। রবীন্দ্রনাথের জন্মদিন উদ্দেশ্যে, আমার প্রিয় কবি উদ্দেশ্যে, উনার প্রচুর কবিতা প্রচুর জায়গায় আবৃত্তি করে আমি প্রাইজ পেয়েছি, সেই উদ্দেশ্যে এটা আমার একটা শ্রদ্ধার্ঘ বলতে পারেন। যদি কালকে আপনারা বুকিং করেন আমাকে, মানে আজকে করলেও হবে, আজকে যারা ফোন করবেন কালকে দেখানোর জন্য, বা কালকে ফোন করবেন পরশু দেখানোর জন্য, দেখানো যেদিনই হোক, আজকে কিংবা কালকের মধ্যে যদি ফোন করেন, তাহলে 40% আমার তরফের একটা, এটাকে ডিসকাউন্ট বলবো না, এটাকে বলা চলে শ্রদ্ধার্ঘ, আমি কবিগুরুর জন্য আমার তরফ থেকে এটা আপনাদের প্রতি একটা বলতে পারেন উপহার। মানে বিষয়টা হচ্ছে আজকে এবং আগামীকাল, অর্থাৎ আজকে হচ্ছে 8ই মে এবং আগামীকাল 9ই মে। 8ই মে 2026 এবং 9ই মে 2026 যারা ফোন করবেন ফর বুকিং, তারা এই জায়গাটা কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ একটা 40% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ভিজিটে। একদম তাই, ভিজিট। মানে এটা আপনার অনন্ত শ্রদ্ধা কবির প্রতি বলেই এটা আপনি। একদম তাই, এটা আমার সত্যিই তাই। তো রবীন্দ্রনাথ নিয়ে, জ্যোতিষ নিয়ে অনুষ্ঠান শুরু করতে গেলে, যেহেতু কালকে 25শে বৈশাখ, তো আমি রবীন্দ্রনাথের একটা কবিতার একটু অংশ দিয়ে শুরু করি। হয়তো জ্যোতিষ অনুষ্ঠান, কিন্তু প্রত্যেকের সঙ্গে প্রত্যেকটা মেলবন্ধন রয়েছে, তো এটা দিয়ে শুরু করি। কবিতার অংশটি এরকম, অনেকেই পড়েছেন। দেবী তব নত নেত্র কিরণ সম্পাতে, চিত্ত বিগলিত মোর সূর্য করঘাতে শৈল তুষারের মতো। তব কণ্ঠস্বর যেন কোন পূর্ব জন্ম হতে পশিকর্ণ পর জাগাইছে অপূর্ব বেদনা। কহ মোরে জন্ম মোর বাঁধা আছে, কি রহস্য ডোরে তোমার সাথে, হে অপরিচিতা
এই জন্মডোর কুন্তী একমাত্র জানতেন কর্ণের জন্মডোর। কুন্তীর কাছেই ছিল কর্ণের যেমন জন্ম কুণ্ডলী, ঠিক সেরকমভাবেই আজকে যারা অনুষ্ঠান দেখতে বসেছেন কিংবা আজকে যারা অনুষ্ঠান দেখছেন তাদের অনেকের ভেতরেই কিন্তু এই কর্ণের তেজ এবং কর্ণের মতো মানুষ আজকে এই অনুষ্ঠানটা দেখছেন। কথাটা শুনলে হেয়ালির মতো লাগছে বটে, এটা পরিষ্কার করলেই বুঝতে পারবেন। আজকের অনুষ্ঠানটা অনেকটা থ্রিলার ফিল্মের মতো। আমি সব খোলসা করব লাস্টে এসে। তার আগে এটা বলি যে যারা অনুষ্ঠান দেখছেন প্রচুর মানুষ আছেন যারা কর্ণের মতো। কেন বললাম কর্ণের মতো? কর্ণের দেখো জন্মের পরে সে একজন রাজঘরানায় জন্ম হয়ে, এবং উচ্চ রাজঘরানায়, পাণ্ডব বংশীয়, তাই না? এবং সূর্যপুত্র হয়ে তিনি তার জন্ম পরিচয় জানতেন না। কতটা স্ট্রাগল গেছে কর্ণের জীবনে একটা সময়, যে তার মা বাবাকে চেনে না, তার বংশ চেনে না, তার ভাইদের চেনে না, কিন্তু সমাজে ব্রাত্য, যেখানে সমাজে ব্রাত্য, এবং কতটা স্ট্রাগল গেছে। এই নক্ষত্রের জাতকরাও কিন্তু একইভাবে প্রচণ্ড একটা স্ট্রাগল যায় এদের অল্প বয়সে, এবং প্রচণ্ড একটা স্ট্রাগলের ভেতর দিয়ে তারা হাঁটে। এটা যেমন ঠিক, আবার একটা সময়ে যে স্ট্রাগলের ফলেই কিন্তু কর্ণ রাজসিংহাসন পেয়েছিল, যদিও নিজের বংশের কাছে পায়নি, কিন্তু দুর্যোধন তাকে অঙ্গরাজ্যের রাজা করে দিয়েছিল। তাহলে এই নক্ষত্রের জাতকদের অবশ্যই রাজযোগ তো অবশ্যই রয়েছে, অর্থের একটা বিরাট ক্ষেত্র রয়েছে, উচ্চ আসনে রয়েছে, সরকারি যে কোনো উঁচু জায়গা কিংবা আমলা ক্ষেত্র কিংবা প্রশাসনিক উচ্চ ক্ষেত্র কিংবা ব্যবসার উচ্চ ক্ষেত্র, ইন্ডাস্ট্রিয়ালিস্ট কিংবা অভিনয়ের উচ্চ ক্ষেত্র, যে কোনো উচ্চ ক্ষেত্রে যাওয়ার জায়গা যথেষ্ট পরিমাণে রয়েছে। এবং এই নক্ষত্রকে দেখতে অনেকটা সিংহাসনের মতো বটে, সেই জন্য সিংহাসনে রাজারাই বসে। তো এই নক্ষত্রের জাতকদের কর্ণেরই মতো একটা অত্যন্ত একটা দাম্ভিক একটা ব্যাপার আছে, নিজস্ব কিছুটা অহংকারও রয়েছে, প্রচণ্ড আত্মাভিমানী। কর্ণ যেমন দানী, সে যেমন নাকি তার কবচকুণ্ডল পর্যন্ত ইন্দ্রকে দান করে দিল। সে জানতো ওটা অর্জুন পিতা ইন্দ্র এসেছে যাতে অর্জুন তাকে বধ করতে পারে, তো তারপরেও সে দান করেছে। এই জাতকরাও কিন্তু একই রকম দানী, এরাও কিন্তু প্রচুর দান করে, এবং নিজের প্রাণ থেকে যাকে ভালোবাসে কিংবা যাকে ভালোবাসে না, তার সে অসহায় অবস্থায় ভাবে এসেছে, তাকেও কিন্তু এরা দান করে। কিন্তু দান করার পরে যে তার যে খ্যাতিটা পাওয়া উচিত, সেই খ্যাতি কিন্তু সে পায় না। আমি রব হতাশা নিষ্ফলের দলে। তো এই নক্ষত্রের জাতকরা নিষ্ফল আর হতাশার দলেই থাকে, কিন্তু কখনোই নিজের দুঃখ কাউকে প্রকাশ করে না। কিন্তু নিজেরা উচ্চ, এদের অর্থ আছে, এদের প্রচুর সম্ভ্রম আছে, তারপরেও পরিবারে এত সাহায্য করার পরেও পরিবার থেকে যে সম্ভ্রম পাওয়ার কথা এরা কিন্তু পায় না। শুধু তাই না, আবার কর্ণেতে যাই। একদিন কর্ণ ল্যাবে মানে থাইতে মাথা রেখে তার গুরু পরশুরাম ঘুমোচ্ছিলেন। তো এই সময় কর্ণের থাই কেটে একটা কীট, সে কেটে ঢুকে এফোর ওফোর করে দিয়েছিল কর্ণের থাই, এবং এফোর ওফোর করে দেওয়ার ফলে উষ্ণ রক্ত যখন গুরু পরশুরামের গায়ে এসে লাগলো, তখন পরশুরামের ঘুম ভেঙে গেল। তো তাকে কর্ণকে বলল, তুমি আমাকে ডাকোনি কেন, এত অসহ্য যন্ত্রণা ভোগ করেছো? তা কর্ণ বলল যে গুরুদেব আপনি ঘুমোচ্ছিলেন। তা সেখানে পরশুরামের কর্ণকে বর দেওয়ার কথা, সেখানে পরশুরাম বলল যে তুমি সুতপুত্র হতে পারো না, তুমি ক্ষত্রিয় জাত। কর্ণ বলল না, আমি সুতপুত্র। বলে হতেই পারে না, যদি তুমি সুতপুত্র হও তো ঠিক আছে, কিন্তু তুমি যদি ক্ষত্রিয় হও তাহলে যুদ্ধের একদম ইম্পর্টেন্ট সেক্টরে এসে তোমার রথের চাকা মাটির তলায় ঢুকে যাবে, এবং তুমি যে দৈব অস্ত্র চালনা করছো সেই মন্ত্র তুমি ভুলে যাবে, তুমি দৈব অস্ত্র একটাও ব্যবহার করতে পারবে না। ভাবছেন মিথ্যা কথা বলছে, যেহেতু উনি ভেবেছেন মিথ্যা কথা বলছেন। তো এই নক্ষত্রের জাতকরা প্রচুর মানুষের প্রচুর উপকার করে, তাদের অফিসের কলিগ থেকে আরম্ভ করে তার জাস্ট ওপরের বস পর্যন্ত, এদের অনেক উপকার করার পরেও দেখা যায় যে তাদের এই যে উপকারটা করলো,
তাদের গুণগত মানটাকে দমিয়ে দিয়ে তারা কিন্তু ক্রিমটা খেয়ে বেরিয়ে গেল। একে যে সম্মানটা দেওয়া উচিত সেই সম্মান কিন্তু তাকে দিল না। এই জন্য এই নক্ষত্রের জাতকরা অত্যন্ত হতাশায় ভোগে। মাঝে মধ্যে মানে মনে করে এরা যে দূর সংসার টংসার ছেড়ে আমি সন্ন্যাস নিয়ে নিই, আমার আর সংসার জীবনে থেকে লাভ নেই। এদের প্রাচুর্য আছে, অর্থ আছে, সম্ভ্রম আছে, সব কিছু আছে, তারপরেও কিন্তু এটা হয় এদের। তার সঙ্গে কর্ণকে কিন্তু কিছুটা হলেও হিংসা করতেন ভীষ্ম, পিতামহ ভীষ্ম। কেন হিংসা করতেন? কারণ দুজনই একই গুরুর ছাত্র। পিতামহ ভীষ্মও ছিলেন পরশুরামের ছাত্র এবং কর্ণও ছিলেন পরশুরামের ছাত্র। একজন গঙ্গাপুত্র, একজন সূর্যপুত্র। তো পরস্পরে একটা ঠান্ডা লড়াই চলতো। একইভাবে কিন্তু এই জাতক জাতিকারা যেখানেই কাজ করতে যান না কেন, একটা গুপ্ত শত্রুতা, একটা কোল্ড ওয়ার সবসময়তেই চলতে থাকে এবং এদের মধ্যে একটা সংঘাত থাকার জন্যে অনেক সময় এদের যে 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 সম্ভ্রম পাওয়া উচিত, যে রেসপেক্ট পাওয়া উচিত, সেখানে এদের ধাক্কা লাগে। এবং যেহেতু কর্ণ অত্যন্ত আত্মসম্মানী এবং আত্মাভিমানী ছিলেন, সেই হেতু এই নক্ষত্রের জাতক জাতিকারাও কিন্তু অনেক অনেক আত্মসচেতন। এবং এই আত্মসচেতনতার সঙ্গে একটা ফোন আছে, সেই ফোনটা নিয়ে আমরা আবার ফিরছি। আমরা আসবো আজকে অনুষ্ঠানে আমি খানিকটা অ্যাঙ্কারিং করে দিলাম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার তনুশ্রীজি। কে বলছেন? দাদাকেও নমস্কার, ওনার অনুষ্ঠান খুব ভালো লাগে। আমি আমার নিজের সম্বন্ধে হ্যাঁ, আপনি কে বলছেন? আমি উদিতা মজুমদার বলছি, গড়িয়া থেকে। কি কি নাম? মজুমদার? উদিতা মজুমদার। উদিতা। হুম। আচ্ছা, আপনি তো নিজের সম্পর্কেই জানবেন ডেফিনেটলি, কারণ উনি চান যে যিনি জাতক তিনিই ফোন করুন। বিষয়টা হচ্ছে যে ওনার প্রোগ্রাম আপনার কেন ভালো লাগে? ওনার কথাবার্তা, ওনার মানে বলা সবকিছু সম্বন্ধে, আমি তো অত জ্যোতিষ সম্বন্ধে তো জানি না, তবে যতটুকু শুনি উনি যেভাবে বলেন অন্য জনার থেকে, সেই জন্য আমার খুবই ভালো লাগে। সাবজেক্টটাকে উনি ভীষণ সুন্দর বুঝিয়ে বলেন, কারণ জ্যোতিষটা তো একটা পেশাগত জীবন। মানুষটা জ্যোতিষ কিন্তু কোনো মুখোশ নয়, জ্যোতিষ কিন্তু কোনো পোশাক নয়, জ্যোতিষ একটা পেশা। আজকে আচার্য অন্নভারতী ওই পেশায় রয়েছেন, আমি একটা পেশায় রয়েছি, কেউ ডাক্তার সেই ডাক্তারি পেশায় রয়েছেন, কেউ উকিল সেই উকিল পেশায় রয়েছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যিনি যে পেশায় থাকবেন সেই পেশাটাকে যত সহজে অন্যের কাছে তিনি তুলে ধরতে পারবেন, তার গ্রহণযোগ্যতা ততটাই বাড়বে। বলুন আপনার ডেট অফ বার্থ। 5/7/1994। 5/7 মানে 5ই জুলাই 1994। সময় 5ই জুলাই, সময় রাত্রির 8টা 5। 8:05 রাত্রিবেলা। কোথায় জন্ম? বহরমপুরে। হ্যাঁ, বহরমপুর। বহরমপুর। 5ই জুলাই 1994 রাত্রি 8:05 বহরমপুর। দাঁড়াও 1 মিনিট। 5ই জুলাই জুলাই 1994। হ্যাঁ। সময়টা রাত্রি 8:05 রাত্রি 8:05। বহরমপুর। রাত্রি না, রাত্রি, হ্যাঁ, PM, PM। বহরমপুর। বহরমপুর। আচ্ছা, মঙ্গলবার দিন জন্ম আপনার? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবারে। আচ্ছা, আপনার বৃষ রাশি এবং ক্যাপ্রিকন নক্ষত্র, তাই তো? হ্যাঁ। মানে মকর, মকর লগ্ন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, রোহিণী নক্ষত্রের জাতিকা আপনি, তাই তো? এটা কি জানতেন? হ্যাঁ, এটুকু জানতাম। আচ্ছা, তো সেই হিসাবে আমি আপনাকে 2-4টে কথা বলি। সেটা হলো, আপনার জীবনটা এমন প্রচুর আনন্দের, আবার সঙ্গে প্রচুর দুঃখের, প্রচুর প্রচুর আশা, প্রচুর এক্সাইটমেন্ট, তার সঙ্গে প্রচুর কান্নার। এমন এমন জায়গায় এমন এমনভাবে আপনি আহত হয়েছেন, বিশ্বাসযোগ্যতার জায়গায় দাঁড়িয়ে এমনভাবে আহত হয়েছেন যে হয়তো লুকিয়ে খানিকক্ষণ কেঁদেওছেন। এরকম একটা সেক্টর আপনার জীবনে কিন্তু গেছে। অ্যাম আই রাইট অর রং? না না, ঠিক বলছেন একদম।
তার সঙ্গে এরকম। আপনার ভাবনা চিন্তা যদি বলি, আপনি যথেষ্ট বিজনেস ওরিয়েন্টেড, ব্যবসা করার দিকে আপনার মানসিকতা খুব ভালো, কিংবা যে কোনো কাজ আপনি খুব গুছিয়ে করার প্রবণতা রাখেন, সেটা আপনি শিডিউল করে কাজ করা পছন্দ করেন। একটা অনমনীয়তা ভাব আছে, যদি মনে করেন এটা করব তো যেভাবেই হোক গুছিয়ে সেই কাজটা করার আপনার ইচ্ছা আছে। এবং একদম ঠিক বলছেন। হ্যাঁ, ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। কাজটা করার ইচ্ছা আছে। এবং কর্মযোগের দিক থেকে দেখা যাচ্ছে যে যে কোনো জায়গায় কোনো জ্ঞান বিতরণ করা, কাউকে কিছু বোঝানো, এরকম সেক্টর, এরকম ফিল্ডে যদি আপনি কাজ করতেনও, সেখানে কিন্তু আপনার খুব ভালো সাফল্য আছে কিংবা ছিল, মানে যাই আপনি বলেন না, কাউন্সিলিং, টিচিং, শিক্ষকতা, কিংবা কোনো একটা জায়গাতে কিছু ডায়াসে দাঁড়িয়ে কাউকে বুস্ট আপ করা, বলা, এই জায়গাগুলো, মানে রাজনীতিও হতে পারতো, পলিটিক্সের ক্ষেত্র, মানে রাজনীতির দিকেও এর যথেষ্ট একটা যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ওটা সাপোর্টের দরকার ছিল। উনি সেই রকম সাপোর্ট পাননি দেখে উনার জীবনে অনেক প্রতিভা থাকা সত্ত্বেও, অনেক কিছু হওয়া সত্ত্বেও, অবস্ট্রাকশনের জন্য সেগুলো উনি সব কিছু পেয়ে উঠতে পারেননি। এটা ওনার মনের একটা দুঃখ। উদিতা, আপনি কি করেন? আমি এমফার্ম পড়েছি। এম.ফার্ম করেছেন, তারপরে এমফার্ম পড়েছি। আমি এখন জবের চেষ্টা করছি। তো আমার জব 1994 লাইন কেমন হবে, কি হবে, আর বিয়ে কেমন হবে, এটা একটু জানতে চাই। দেখো, তোমাকে একটা কথা বলি ভাই, তুমি যে জবের চেষ্টা করছো, এটা তো কেন, তোমার তো এর আগেও তো একটা জবের সম্ভাবনা দেখা যাচ্ছিল, যেখানে তোমার ইন্টারভিউ পর্যন্ত হয়ে গেছিল, সেই জায়গাতে কোনো অবস্ট্রাকশন তৈরি হয়েছে। এরকম ঘটনা তোমার জীবনে ঘটেছে কি ঘটেনি? কবে বলতে? আমি বি.ফার্ম করার পরে অনেক বছর চাকরি করেছিলাম, তারপরে এম.ফার্ম করেছি। এম.ফার্ম করার পরে এখন আমার চাকরির জন্য আমি এক্স্যাক্টলি, তুমি বলতে জবের চেষ্টা করছো, আমি তাই আপনি দেখছেন বললাম ক্যালকুলেশন যে যে জবটা তো ওনার থাকার কথা, ওনার তো জব করার কথা, কিছুদিন আগে পর্যন্ত ওনার জবের জায়গা রয়েছে, তাহলে কোন ইন্টারভিউ দিয়ে চাকরি পাননি? কারণ জবের জায়গা ওনার রয়েছে, তাহলে উনি জবটা করলেন না কেন? আপনি আমাকে পরের অংশটা বলেছেন, আগের অংশটা বললেননি যে আপনি জবটা করতেন। আমি এখানে দেখে বুঝলাম যে আপনি কোনো জবের সঙ্গে কানেকশন ছিলেন, ইন্টারভিউ দিয়েছেন এবং কাজ করেছেন। আমি ইন্টারভিউ অবধি বলেছি, বাদ বাকিটা আমি এখানে বলতে ভরসা পাচ্ছি না। কারণ আপনার সঙ্গে আমি সামনাসামনি দেখলে তখন আপনার হাতটা দেখতে পারতাম, আরও সময় পেতাম, আরও এর গ্রহ নক্ষত্রের বিভিন্ন দিক দেখতে পেতাম। এখানে আমি 2-3টে জায়গা ধরে এখানে আমি বিচারটা দিচ্ছি। অতএব সেই এতটা অ্যাকিউরেট, হ্যাঁ, আমি উনি যেই এই লাইনে কি আমার স্থায়ী চাকরি কিছু হবে? অবশ্যই আপনার স্থায়ী চাকরি হবে, কিন্তু তার সময় এত স্পিডে বলা যাবে না দিদি ভাই, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। অনেকে বলে দেয় যে 2 বছরের মধ্যে আপনার চাকরি হয়ে যাবে, 1 বছর আপনার চাকরি হয়ে যাবে, সেই শুনে হয়তো আপনি স্যাটিসফাইড হয়ে ঘরে বসে রইলেন। এবার যখন হবে না, তখন আপনি জ্যোতিষকে গাল দেবেন যে কি বললো, মিললো না, এই লোকটা ঠিক না। এভাবে না বলা যায় না দিদি ভাই, প্লিজ আমায় মার্জনা করবেন। আমি আপনাকে স্পষ্ট বলছি, একটা জব মানে একটা মানুষের ফিউচার, তার সেভিংস রয়েছে, তার গাড়ি কেনা রয়েছে, তার বাড়ি করা রয়েছে, তার বিয়ে রয়েছে। এই টোটাল সেক্টরটা দাঁড়িয়ে থাকে একটা জবের ওপরে, অর্থের ওপরে। এত স্পিডে যদি আপনাকে আমি অর্থ বলে দিতে পারতাম, আমি তো ভগবান হয়ে যেতাম। আছি, আমি এটুকু বলতে পারি, দেখতে পাচ্ছি এখান থেকে আপনার কর্মের দারুণ যোগ আছে, কিন্তু সেটা কবে, কোন সময়, কখন, এই একদম চুলচেরা বলা যায়, কিন্তু এত কম সময় সেটা, প্লিজ এত কম সময় আমাকে জিজ্ঞাসা করে আমাকে লজ্জা দেবেন না, এত কম সময়টা বলা যায় না। তবে আপনার চোট আঘাতের যোগ আছে, খুব সাবধান, হাঁটু কিংবা কোমরে আছাড় খেয়ে চোট পেতে পারেন, কিন্তু এই জায়গাটা কিন্তু কভার করে চলবে। বিয়ে নিয়ে ওনার আর বিয়ে নিয়ে যে প্রশ্নটা আছে, বিয়ে জায়গাটা 2026-এর শেষের দিক থেকে 27-এর প্রথম থেকে খানিকটা আছে, তারপরে কিন্তু বিয়ের জায়গাটা আবার একটু গড়বড়ে আছে। বিয়ের জায়গা আপনার আগেও তৈরি হয়েছিল, কোনো কারণে ঘটেছে, একটু বলুন না। এমনি বিবাহিত জীবন ভালো আমার? আগে বিয়েটা হোক, হয়নি বললেন তো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ে তো হয়নি এখনো না। হ্যাঁ, আগে রাম রাজা হোক, তারপর সীতার বনবাসের কথা ভাবা যাবে কোন? মানে আপনার বিয়ের কি আগে কোনো ক্ষেত্র তৈরি হয়েছিল, মানে খানিকটা কথাবার্তা এগোনো বা কিছু? যোগাযোগ তো হয়েছে। কেন সেটা হচ্ছে না? তার কারণ কিছু জায়গাতে বারবার বলছি সমস্যা আছে। আপনি এটা স্পেসিফিক বললেন যে কোন একটা সময়ের মধ্যে কনফার্ম
এটা কনফার্ম। কিন্তু তারপরে আবার অনেকটা গড়বড়। হ্যাঁ, সেখানে আমি যেটা বলবো না দিদি ভাই, এটা আমি কনফার্ম কেস বলবো, এর মধ্যে কোনো জল নেই, এটা খাঁটি দুধ, একদম একদম গরুর দুধ নিংড়ে নেওয়া, এর মাঝখানে এক ফোঁটা জল মেশানো হয়নি। এমন কথা বলবো না আপনাকে যে কথাটা 50-50, আমি যেটা বলবো সেটা 100%। আপনার বিয়ের কথা হয়েছিল মানে হয়েছিল, আপনি বললেন যে আপনি বললেন আমি জব খুঁজছি, তার আগে আমি দেখতে পাচ্ছি জবের কানেকশন আছে, তাহলে আপনি জবটা করলেন না কেন? আমার ডাউট তৈরি হলো। তাই বল, আপনি আগেও তো ইন্টারভিউ দিয়েছেন, আগেও তো কাজ করার কথা, আপনি হ্যাঁ আমি কাজ করেছি, এটা করবার জন্য আমি ওটা ছেড়েছি। তো এগুলো না কনফার্ম বলা যায়, আমি আন্দাজে ভাষা কিছু বলি না প্লিজ, আমি যেটা বলবো একদম গুলি করার মতো, এরকম ব্যাপার। উদিতা, আপনি থাকেন গড়িয়াতে, যদি আপনি মনে করেন যে আপনার যে জায়গাগুলো অবস্টাকল রয়েছে সেটাকে কাটিয়ে নেবেন, তো আপনি যদি মনে করেন তাহলে আপনি অবশ্যই যোগাযোগ করবেন হেল্পলাইন নাম্বারে। এবং আপনাকে বলে দিই, উনি কিন্তু আপনাদের জন্য অনেকের রিকোয়েস্টে গড়িয়াহাটে একটি চেম্বার শুরু করেছেন দাদা। তো আপনি যদি মনে করেন আপনি গড়িয়াহাটে এসেও দেখাতে পারেন। এবং আরেকটি কথাও বলে দিই, আপনি যদি আজ কিংবা আগামীকালের মধ্যে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট হয়তো মেবি 2 দিন 3 দিন 4 দিন পরেই পাবেন, বাট যদি নিতে পারেন তাহলে একটা ডিসকাউন্ট ওনার ভিজিটের উপরে আপনি পাচ্ছেন। এটা যেহেতু কালকে 25শে বৈশাখ, অসম্ভব সংস্কৃতি মনস্ক একজন মানুষ বলেই এটা উনি করছেন। হ্যাঁ, আমি 40% ডিসকাউন্ট রেখেছি জাস্ট ফর টুডে অ্যান্ড টুমরো, বাট নেক্সট ডে মানে সানডে থেকে আমার নর্মাল ভিজিটটাই আবার অ্যাপ্লিকেবল হবে জাস্ট ফর মানে আজ এবং আগামীকালের মধ্যে আপনাদের বুকিংটা করে ফেলতে হবে। হ্যাঁ, এই কারণেই রেখেছি, বারবারই বলছি যে কবিগুরুর প্রতি এটা আমার শ্রদ্ধা, আমি তো এটুকুর বেশি কিছু করতে পারিনি, মানে আচ্ছা আমরা মানুষ। সেই নক্ষত্রের গল্পটা কন্টিনিউ করি। হ্যাঁ, এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই যে নক্ষত্রের ক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে কর্ণের মতো যারা শৌর্য, বীর্য এবং দেখতে সুন্দর, প্রচুর গুণ থাকা সত্ত্বেও তারা প্রচুর এগোনোর পরেও কিন্তু সেই জায়গাতে তারা সেই রেসপেক্টটা কিন্তু ক্ষুণ্ণ হয়। কর্মের জায়গাতেও অনেকটা এগিয়ে গিয়ে কর্মটাও খানিকটা ব্যাহত হয়। প্রচুর টাকা রয়েছে, তারপরেও কাজ করতে যে কোথাও 50% অফ হয়ে যায়। এই নক্ষত্রের নাম হচ্ছে মঘা। মঘা নক্ষত্র, অনেকে জানতে চেয়েছে মঘা সম্পর্কে। আমি একটু বলি, ঝুম্পা পাল, জয়, এরা সম্ভবত 24 তারিখে মনে হয় মেসেজ করেছিলেন মঘা নক্ষত্র সম্পর্কে আলোচনা করার জন্য। আমি আবারও বলছি, মঘা নক্ষত্র কিন্তু রাজ নক্ষত্র, মানে এদের রাজযোগ রয়েছে। কারণ কর্ণর সঙ্গে যদি আমি পুরাণের সঙ্গে যদি মেলাই আমি, এবং এদের যা ক্যারেক্টার, এরা সবসময় উচ্চাকাঙ্ক্ষী, সবসময় ওপরে উঠতে চায়। রবীন্দ্রনাথের সঙ্গে মেলালেন যে, এবং রবীন্দ্রনাথের সঙ্গে এই জন্য মেলালাম যে কর্ণকুন্তী সংবাদ রবীন্দ্রনাথের লেখা, তাই রবীন্দ্রনাথের কবিতা দিয়ে আমি শুরু করলাম। সেখান থেকে ধরে আমি পুরাণ ধরে আমি অ্যাস্ট্রোইতে এসে আমার সামনে যারা কর্ণ বসে আছেন, যারা ডিপ্রেসড হচ্ছেন, অনেক কিছু অনেকের জন্য করলেন, তারপরেও সেখানে সেই সাকসেসটা পাওয়ার পরেও সেখানে এসে সেই সাকসেসটা পেলেন না, মনে একটা আফসোস, রাতে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, অনিদ্রা হচ্ছে, মনে জমা অনেক অন্ধকার রয়ে গেছে। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য বলছি, এটাকে রিফ্রেশ করে ফেলুন, এটাকে বেরিয়ে আসুন এর থেকে, এতে আপনাদের মাথা অনেক সুস্থ থাকবে। নাহলে কিন্তু মাঝে মধ্যেই মাথা গরম হয়ে যাবে, চট করে রাগ হয়ে যাবে, প্রেশারের সমস্যা হয়ে যাবে, হাঁটুতে কিংবা কাঁধে স্পন্ডিলাইটিসের ব্যথা শুরু হয়ে যাবে, এই সমস্যাগুলো কিন্তু আসতে শুরু করে দেবে। আচ্ছা, আরেকটি মেসেজ ছিল সুরভি বিশ্বাস, তিনি লিখেছিলেন কমেন্টসে, আপনারা কমেন্ট করতেই পারেন দাদার এই ইউটিউবে যখন প্রোগ্রামটা থাকবে তার নিচে কমেন্ট সেকশন অন থাকবে এবং আপনারা সেখানে কমেন্ট করতেই পারবেন। তো সুরভি বিশ্বাস লিখেছেন, আমার অশ্বিনী নক্ষত্র, আপনার কথাগুলো মিলে গেল, মানে গত দিনের অনুষ্ঠান দেখে উনি বলেছিলেন। আমি অনেক ধন্যবাদ। আমি সবসময় বলি মিলবেই, আমি যেটুকু বলবো সেটুকু দামি কথা, উল্টোপাল্টা কথা আমি বলি না। অনেক ধন্যবাদ জানাবো দাদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। কালকের 25শে বৈশাখ আপনাদের খুব ভালো কাটুক, সবাইকে রাবীন্দ্রিক নমস্কার।